আপনাকে ফোন করে, তার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় মারা গেছে আপনাকে ফোন করে, সেই ডেথ ক্লেমটা অন্য ব্রাঞ্চের, ভারতবর্ষের অন্য কোনো ব্রাঞ্চের আপনার কাছে সাহায্যের জন্য আসে, অন্য কোনো বিমার সংস্থা তার কোনো আত্মীয় ফেসে গেছে আপনাকে ফোন করে, তখন সেই ভদ্রলোকটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেল। ট্রান্সফর্ম হয়ে কিসে হলো? প্রসপেক্ট ছিল, সেখান থেকে আপনার পলিসি হোল্ডার মানে কাস্টমার হলো, তারপরে কিন্তু সে হলো আপনার ক্লায়েন্ট। সে হলো আপনার ক্লায়েন্ট, মানে সে সব কিছুতেই কিন্তু আপনাকে ফিনান্সিয়াল ব্যাপার মানে বাবুকে ফোন করতে হবে বা ম্যাডামকে ফোন করতে হবে, এইটা কিন্তু মাথায় থাকে। তখন সে হয়ে গেল আপনার ক্লায়েন্ট। ক্লায়েন্ট থেকে যখন সে কেউ বললো যে আরে অমুক জায়গায় অমুক সমস্যাটা হচ্ছে, আপনি বাবুকে চলে যান, তখন কিন্তু সে আপনার অ্যাডভার্টাইজার, সে আপনার গণমাধ্যম, সে আপনাকে আপনার সুনামটাকে সে প্রচার করছে, রেফারেন্স দিচ্ছে আপনার কাছে। ঠিক আছে, যেমন আপনাদের মনোজিৎ স্যারের কাছে কালকে একটা খবর আছে, স্যার কালকে রাত্রে বলছিলেন বাগনান থেকে একজন ভদ্রলোক এসে পলিসি করে গেছেন। বাগনান থেকে তমলুকে স্যারের বাড়ি বা স্যারের অফিস, মাঝখানে কয়েকশো এজেন্ট আছে, হাজারও হতে পারে, অফিস কটা আছে, কিন্তু সে কেন এসছে? তাকে মনোজিৎ স্যারের কোনো একজন গুণমুগ্ধ ক্লায়েন্ট রেফারেন্স দিচ্ছে যে তুমি এই ব্যাপারে আটকে গেছো, আগে যাও, তুমি অমুক জায়গায় যাও, ঠিকঠাক সেবা পাবে। এটা কি সে তার সেই রিলেটিভের বিলিফ সিস্টেমে কাজ করছে যে আমার অমুক কথা যখন বলেছে ওই স্যারের কাছে গেলে আমার সমস্যাটা মিটবে বা আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটা পাবো, তাহলে আমাকে ওইখানেই যেতে হবে। সেই ভদ্রলোক কিন্তু তমলুকে এসে করে গেছে পলিসি। মানে এবার সেই ক্লায়েন্টটা কি হচ্ছে? আপনার অ্যাডভোকেটের কাজ করছে, মানে সে আপনাকে রেফারেন্স এনে দিচ্ছে, কোনো পয়সার বিনিময় নয়, শুধু রিলেশনের বিনিময়। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু তৈরি করতে হবে। আর একটা হচ্ছে রিলেশনশিপ মেনটেন করতে হবে। রিলেশনশিপ যার যত গুড, সে আপনার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, কাস্টমারের সঙ্গে, বন্ধু মহলে, তার কিন্তু সফলতার হার তত বেশি। আর কমিটমেন্টও ঠিক রাখতে হবে। কমিটমেন্ট মানে আমি যদি বাচ্চাকে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বলি আজকে চকলেট নিয়ে আসবো, দিদির এক অন্য মনস্ক হবে না, মোবাইল ঘাটবেন না, চকলেট কিন্তু আমাকে যেমন করে নিয়ে যেতে হবে, কারণ ওইখানে আমার অনুশীলনের স্টার্ট। আমি বাচ্চাকে কথা দিয়ে আসছি আজকে যাওয়ার সময় তোমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবো। যদি কোনো কারণে না আসতে পারে বাচ্চার কাছেও সরি বলতে হবে, কারণ ওটাও আপনার অনুশীলন স্টার্ট। বাচ্চা বলবে ঠিক আছে বাবা কালকে আসবে। আর যদি সরিও বললাম না, আর যদি চকলেটও না নিয়ে যাই, সেখান থেকে কিন্তু আপনার অনুশীলনটা ঠিকঠাক হচ্ছে না। তেমনি কমিটমেন্ট জিনিসটা যেমন আমার পরিবারের কাছে, বাচ্চার কাছেও ঠিক রাখতে হবে, পলিসি হোল্ডারদের কাছে ঠিক রাখতে হবে। কারণ আপনারা যত বাড়তে থাকবেন তত নিচের দিকের পলিসি হোল্ডার যারা আপনার প্রথম জীবনে এসেছিল, তারা কিন্তু কেউ জেলাসি হবে আপনার প্রতি, অথবা কেউ কিন্তু আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনাদেরকে তাদের সঙ্গে সেই রিলেশনশিপ এবং তাদের সঙ্গে কমিটমেন্টের ব্যাপারটা ঠিকঠাক রাখতে হবে। যদি কমিটমেন্টের ব্যাপারটা ঠিকঠাক না থাকে, ও তো অনেক বড় হয়ে গেছে, ও এখন পাত্তা দেয় না, আর 10 বার ডাকলে একবার আসে, এই কথাগুলো শুনতে হয় বা আপনাদেরও কারো কারো হচ্ছে, কিন্তু ওখানে কারেকশন হয়ে যাবে, কোনো ইগো নেবেন না। ইগো নেওয়া মানে যদি আপনি ইগোইস্ট হয়ে পড়েন, জানবেন আপনার কিন্তু পতন শুরু হয়ে যাচ্ছে। যতক্ষণ আমাদের পায়ের তলার নিজের ছায়া নিজের সঙ্গে থাকবে ততক্ষণ ঠিক আছে। ছায়া যদি বেড়ে যায় নিজের থেকে, তখন জানবেন আপনি ইগোইস্টিক হয়ে যাচ্ছেন, নেগেটিভে রান করছেন। সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কমিটমেন্ট ফ্যামিলির কাছে, কমিটমেন্ট পলিসি হোল্ডারদের কাছে ঠিকঠাক রাখতে হবে। আর একটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। মানুষের কিন্তু সবসময় ক্লিন থাকা দরকার, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পরিবারের কাছে, বন্ধু বান্ধবদের সঙ্গে। কারণ আমি একটা মানুষ, আমি ভাই, আর কারো ভাই, কারো দাদা, কারো স্বামী, কারো বাবা, কারো বন্ধু, কারো শিক্ষক, কারো কলিগ, কারো বন্ধু, কারো ছাত্রবেলার বন্ধু, আবার কারো যত আমরা এগাচ্ছি সমাজের দিকে কাকা, জেঠা, দাদু, এইসব সম্পর্ক জড়িয়ে যাচ্ছি। তাহলে একটা মানুষ যখন আমরা কিন্তু বহু চরিত্রে বিচরণ করছি, কোনোটাই কিন্তু ট্রেনিং দেওয়া হয় না। কোনো মানুষকে কি চরিত্রে নিয়ে দাদুর সঙ্গে, দাদু হলে নাতির সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় কোনো ইনস্টিটিউট আছে? বা বিয়ের পরে স্বামীর সঙ্গে স্ত্রীর কিভাবে কথা বলা উচিত কোথাও আছে? বাবা হওয়ার পরে ছেলেকে কিভাবে মানুষ করতে হয় কোথাও আছে? কিন্তু এগুলো আমাদের জেনেটিক ভাবে আমরা পেয়ে যাই এবং সামাজিক ভাবেও কিছু অর্জন করে নিই। তো এই যে প্রত্যেক চরিত্রে আমরা যে অভিনয় করছি, এই চরিত্র যেন প্রত্যেকের কাছে, প্রত্যেকের মধ্যে ক্লিন থাকে, কোনো হেজি ব্যাপারটা যেন না থাকে। কারণ মুখ আর মুখোশ এই দুটো যদি আলাদা হয়, তাহলে কিন্তু আমাদের সফলতা ঠিকঠাক আসবে না। কারণ এইটা আপনার প্রভাব পড়বে কাজের মধ্যে। এই জিনিসগুলো আপনারা ঠিকঠাক করে একটু যদি সামনে চলেন এবং ঠিকঠাক করে যদি আপনারা মেনটেন করেন, তাহলে কিন্তু সফলতা আসবে। আর সেলস ক্লোজ তখনই হবে যখন আপনারা প্রতিদিন অনুশীলন করবেন। আমাদের যারা প্রকৃতযশা এজেন্ট বন্ধু আছেন, আমাদের কলিগ আছেন, তারা এখনো পর্যন্ত শত কাজের মাধ্যমে সপ্তাহে একদিন ছুটি নেন। সপ্তাহে একদিন ছুটি নেন। ছুটি যেমন একদিন নেন, কিন্তু 6 দিন প্রত্যেক দিন 3 জন মিট করে, যে যার প্যাশন অনুসারে। কেউ 7 জন মিট করে, কেউ 10 জন মিট করে।
তবে তারা অনেক উঁচু জায়গায় গেছেন। এই মিটের পরিমাণটা যা যত বেশি হবে তার তত সফলতার পরিমাণ বেশি হবে। কারণ মার্কেটিং একটা নিয়ম আছে, 3টে একটা হয়, এটা আপনারা জানেন তো। 3টে একটা যদি সফল হয় তাহলে সেক্ষেত্রে আপনি যতগুলো 3 করবেন ততগুলো সফলতা অর্জন করবেন। আর নির্দিষ্ট কোনো গণ্ডি মেনে পলিসিকে সীমাবদ্ধ রাখবেন না যে আমি লাভ স্পেশালিস্ট, আমি উমং স্পেশালিস্ট, আমি ইউলিপ স্পেশালিস্ট, আমি হেলথ ইন্স্যুরেন্স স্পেশালিস্ট, এরকমটা প্যাশন থাকতে পারে যে আমি উমং 100টা করবো, সেটা করুন, কিন্তু আপনাকে সব প্ল্যানগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এখান থেকে 2-3 দিন আগে ডিভিশনে জেডিএম এবং সিএম ক্লাব মেম্বারের ইন্টারভিউ হয়েছিল, কেউ গেছিলেন? জেডিএম খড়গপুর ডিভিশনে আপনি গেছিলেন? কিসে গেছিলেন? জেডিএম আপনাকে জেডিএম ওখানে কে ছিলেন ইন্টারভিউ করে? এমএম স্যার ছিলেন। কে ইন্টারভিউ করে ইন্টারভিউ কে নিয়েছিলেন? জেডিএম স্যার এসেছিলেন, তার পাশে কে ছিলেন? চেনেন না তাহলে? কালকে আমাদের সিএলআই কনভেনশন ছিল, তো এমএম স্যার সেখানে দুঃখ প্রকাশ করলেন, বসে পড়ুন, যে তোমাদের ছেলেপুলেরা অর্ধেক প্ল্যান সম্পর্কে জানে না, সিএম ক্লাব ইন্টারভিউ দিতে এসেছে, জেডিএম ক্লাব ইন্টারভিউ দিতে এসেছে। বলছে স্যার উমাং, ওটা আবার বলছে জীবন উমাংয়ের দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলো যেগুলোর জন্য মানুষ বেশি কেনে। সে বলছে উমাং স্যার এটা তো শুনিনি কোনোদিন, সিএম জেডিএম ইন্টারভিউতে গেছে। তারপর নিবেশ প্লাস পলিসিগুলো আবার মাথা চালা দিচ্ছে, সেটা সমাজের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে। তো ওগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, সরে গেলে হবে না। তো সেই নিয়ে আমাদেরকে সব প্ল্যান সম্পর্কেও টুকটাক জানতে হবে, কারণ জানার শেষ নেই। আর যত আমরা ফেল করবো তত আমাদের শিক্ষা অর্জন করবো। তোমার সাবজেক্ট থেকে বেরিয়ে চলে গেছে। আর সেলস ক্লোজের একটা বড় জিনিস সাবধান বানিয়ে দিচ্ছেন, একটা কথা বলতে গিয়ে একটা কথা বলা হয়ে যাচ্ছে, বলা যাবে না, ঠিক আছে? সাবজেক্টে বলো। ঠিক আছে, ওকে। সেলস ক্লোজের দ্রুত সেলস ক্লোজের একটা বড় জিনিস হচ্ছে আপনাকে সবসময় সেই পলিসিদের কাছে গেলে করতে হবে, আপনাকে সেই প্রোডাক্টটা যে আপনার দামি সেই ব্যাপারটাকে আপনাকে আকর্ষণীয় করে তুলতে হবে। যদি সে লম্বা টাইম দেয় তখন আপনাকে বিভিন্ন উদাহরণ দিতে হবে, যে জীবনক্ষয় 6 থেকে 7 হলো, আমরা হাতে 2-3 দিন সময় পেয়েছিলাম। আগে জিএসটি লাগতো না, এখন জিএসটি চার্জ করছে। আগে যে ইন্টারেস্ট ছিল তারপরে ইন্টারেস্ট কমলো, আবার বাড়ছে। এইভাবে আপনাকে কিন্তু প্রজেকশন দিতে হবে। যে কোনো সময় যে কোনো প্ল্যান আপনি নাও পেতে পারেন। আপনি যদি বেশি দূরে যান তাহলে বেশি মিস করতে পারেন। এইভাবে জিনিসটা আপনাকে তার কাছে আকর্ষণীয় করতে হবে এবং যে কোনো সময় ক্লোজ হতে পারে, এইটা আপনাকে কিন্তু বুঝতে হবে। আর ট্রেনে সেই চকলেট পেন বিক্রি দেখেছেন? একটা পেন পাতা বের করলো যে 10 টাকায় এতগুলো পেন পাওয়া যাবে, শুধু এটাই নয়, সঙ্গে একটা সেফটি পিন ফ্রি আছে, তার সঙ্গে এটা নয়, একটা ন্যাপথলিনও ফ্রি আছে, এটা নয়, এটার সঙ্গে একটা ছুরিও ফ্রি আছে। মানে পরপর সে কিন্তু দামটা কিন্তু প্রথমে যে নিয়েছে সেটাই নিয়েছে, সেটাই লিখেছে। তারপরে কিন্তু সে ওই পরপর ওটা অ্যাড অন করছে। তা আমাদেরকেও, আমরা যখন পলিসি প্রেজেন্টেশন পলিসি হোল্ডারের কাছে দেবো তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, ওই প্রোডাক্টটাকে আকর্ষণীয় করে তুলতে হবে। প্রথমে হবর জবর করে এবি, ডিবি, সিবি, ক্রিটিক্যাল বেনিফিট এগুলো কিন্তু আমরা বলবো না। যে প্রিমিয়াম আপনি এটা দিচ্ছেন, এর সঙ্গে অ্যাক্সিডেন্ট বেনিফিট পাচ্ছেন, এর সঙ্গে ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছেন, এর সঙ্গে আপনি যদি ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাখতে চান পাচ্ছেন। এই টার্মটা সবাই জানেন তো? জানেন, সবাই জানেন? ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট কে কে জানেন না? হাত তুলে দিবেন, আমি ধরেছি সবাই জানেন। তো এর সঙ্গে এটা ফ্রি পাচ্ছেন, এর সঙ্গে সেটা ফ্রি পাচ্ছেন বলে কিন্তু সেটা তার কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। এই আকর্ষণীয় আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সেলস ক্লোজ হবে। তবে একটা কথা, যদি বড় প্রিমিয়াম আসে সেক্ষেত্রে কিন্তু সবসময় চট করে সেল হবে না। সেক্ষেত্রে আপনাকে সেই পার্টির সঙ্গে একটা র্যাপো তৈরি করতে হবে এবং তার সঙ্গে একটা ঠিকঠাক যোগাযোগের একটা মাধ্যম রাখতে হবে। কাস্টমারকে কখনো কিন্তু হাতছাড়া করার চেষ্টা করবেন, মানে আপনি চেষ্টা করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, কিন্তু ধরে রাখাটা খুব চাপ। বড় পলিসির ক্ষেত্রে সবসময় কিন্তু তার সঙ্গে ঠিকঠাক সম্পর্ক এবং তিনি যেটা জানতে চাইছেন সেইটা কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে। আর ছোট ছোট পলিসি আজকে এক্ষুনি গেলে 500 টাকার মান্থলি হয়ে যাবে, এরকম আপনাদের মধ্যে অনেকের ক্ষমতা আছে এবং অনেকে ইতিহাস তৈরিও করেছেন, একদিনে 8-10টা ক্লোজ করে মান্থলি 500 টাকা জলের দামে। এটা কিন্তু অনেকেই ভালো করে করেছে। সুজিত ভরত তো প্রচুর প্রথম জীবনে করেছে নাকি? ওই জন্য আমি অর্ধেকটা বললাম, ওর বাকিটা বললো। তো এইভাবে ক্লোজটা কিন্তু করতে হবে। সর্বোপরি মানসিকতা তৈরি করতে হবে যে সপ্তাহে আমি 2টো করে সেল ক্লোজ করবো, বা 1টা করে করবো, বা 3টে করে। প্রত্যেকের কাজের ভিত্তি অনুসারে সেটা কিন্তু নিজের থেকে নিজের মনের সঙ্গে কমিটমেন্ট রাখতে হবে, তবে কিন্তু ক্লোজটা হবে। আমি যদি চাই তবে হবে, নাহলে কিন্তু হবে না। সৌরভ গাঙ্গুলির আমরা একটা ভিডিও বিভিন্ন মোটিভেশনাল এটা আমরা দেখেছি, শাহরুখ খানের একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো সেক্ষেত্রে বলছে যে আমি যখন প্রথম বোম্বে আসি কোনো নির্দিষ্ট
ফ্যামিলি থেকে আসিনি, হাইফাই ফ্যামিলি থেকে আসিনি। আমি বোম্বেতে এসে ভিখারির মতো ঘুরতাম, আরব সাগরের পাড়ে বসে থাকতাম, আর কখন ভাবতাম যে ওই বাড়িটা আমি কিনবো। মনের ভিতর বিলিফ সিস্টেম যে একদিন আমি কিন্তু দাঁড়াবো, ওই বাড়িটা কিনবো। শাহরুখ খান আজকে যে বাড়িটা থাকে সেটা কিন্তু সেই বাড়ি। এটা বলে সৌরভ গাঙ্গুলি বলছে যে আমরা যদি বিলিফ সিস্টেমে যদি মন থেকে ভাবতে পারি যে আমি করবোই, তাহলে কিন্তু হবে। সর্বোপরি আরেকটা কথা বলি, আমাদের অভিনেতা এবং ভারতবর্ষের মহান সন্তান অমিতাভ বচ্চন এখনো পর্যন্ত কিন্তু এত বয়সেও অভিনয় জগতের সঙ্গে রিটায়ারমেন্ট নেয়নি, কিন্তু এখনো চালিয়ে আছে। লতাজি তিনিও মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত প্র্যাকটিস করতেন। সচিন তেন্ডুলকর এখনো নেটে ঘরে তার নেট ফিট করা আছে, সে বল প্র্যাকটিস করেন, ব্যাটিং প্র্যাকটিস করেন। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জরুরি। আমরা প্র্যাকটিসে যে যত প্র্যাকটিস করবো তার তত কিন্তু সফলতার হার বেশি, প্রচুর বেশি হবে। প্রচুর জ্ঞান নিয়ে নিয়েছি, প্রচুর জেনে গেছি, প্রচুর বুঝে গেছি, কিন্তু আমি প্র্যাকটিস করছি না। ওই জ্ঞান বাক্সের চাবি কিন্তু যদি আমার ওই প্র্যাকটিসের ইচ্ছাটা যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু ওকে সফলতা আসবে না। থ্যাংক ইউ। সবার সুস্থ সুখী জীবন এবং সফল জীবন কামনা করছি। আরো স্যাররা আছেন, আপনারা ওনাদেরকে শুনুন। ধন্যবাদ।